আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি। কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। মারিয়ামের একটা পার্সেল এসেছে আর কি, মারিয়ামের জন্য আমি অনলাইনে কিছু অর্ডার করেছিলাম, সেই পার্সেলটাই এসে পৌঁছেছে। তো আমি পার্সেল ওপেন করতেছি, আমার চেয়ে মারিয়াম বেশি উদ্বেগ হয়ে আছে যে এর মধ্যে কী আছে। সে কিন্তু আমার সাথে সাথে হেল্প করতেছে এটা টেনে বের করার জন্য। তো আমি বলতেছিলাম যে ধীরে সুস্থে বার করি, তুমি পাশে দাঁড়াও না, সে বারবার টানা হেঁচড়া করতেছিল। তো যাই হোক, যারা ভিডিও দেখতে শুরু করেছেন তাদেরকে মনে করিয়ে দেই একটা লাইক দিবেন। আপুরা আমাকে অনেক ভালোবাসেন, আমার ভিডিওর জন্য অনেক অপেক্ষা করেন, বাট লাইক দিতে ভুলে যান, সেজন্য শুরুতেই মনে করিয়ে দেওয়া আর কি। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আরও 10 জনের মধ্যে পৌঁছাতে সহায়তা করে। তো ছোট্ট একটা লাইক কিন্তু আমার অনেক বেশি উপকারে আসে। মারিয়ামের সামনে যে বোর্ডের টেবিলটা আছে, এই টেবিলটা আমি অর্ডার করেছিলাম। মারিয়াম মাঝে মধ্যে খাওয়ার সময় টেবিলে বসতে গেলে ওর অনেক প্রবলেম হয়, মানে উঁচুতে গরম খাবার খেতে গেলে অনেক সময় পিছলে সেটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ওর জন্য একটা ছোট টেবিল অর্ডার করেছিলাম। তো যেই পেজ থেকে আমি এই টেবিলটা অর্ডার করেছিলাম, ওই ভাইয়াটা মারিয়ামের জন্য আর একটা ফিডিং চেয়ার পাঠিয়েছে। তো ভাইয়া বলতেছিল মারিয়ামের যে আগের ফিডিং চেয়ার ওইটা হয়তো ছোট হয়ে গিয়েছে, কারণ ওইটা সাইজে ছোট। তো ওর চেয়ে বড় সাইজের একটা চেয়ার আছে আপু, আমি আপনাকে পাঠিয়ে দেই মারিয়ামকে গিফট। তো আমিও হ্যাঁ করে দিয়েছি যে হ্যাঁ পাঠিয়ে দেন। এটা পেয়ে মারিয়াম তো ভীষণ রকমের খুশি, কারণ আগের যে চেয়ারটা ওইটা আমি লুকিয়ে রেখেছিলাম, মানে শোকেজের ভেতরে ঢুকিয়ে সেখানে তালা লাগিয়েছিলাম, কারণ এই চেয়ারটা দিয়ে অনেক বেশি দুষ্টামি করে। এখন আর তেমন ব্যবহার হয় না, কিন্তু সে চেয়ারের উপরে দাঁড়িয়ে বেসিনের মধ্যে সারাদিন হাত ভিজিয়ে থাকে, যার কারণে ঠান্ডা লাগে। বর্তমান যে চেয়ারটা এইটা কিন্তু অনেক বড়, একটু উঁচু, তারপর হচ্ছে স্পেসটাও ভালোই আছে। আর টেবিলের সাথে এই উঁচা চেয়ারটা ব্যবহার করা যাবে না, এই ছোট চেয়ারটাই ব্যবহার করতে হবে। আর যেই চেয়ারটা নতুন এসেছে সেটা কিন্তু আসলেই অনেক বড়, অনেক স্পেস। দেখতে পাচ্ছেন যে মারিয়াম ওইটার উপরে উঠে নিজে নিজে একা একা বসতে পারে। আগের চেয়ারটার তো টেবিলটা বারবার খোলার ঝামেলা ছিল, কিন্তু এটা আর খুলতে হয় না, একটু বড়সড় থাকার কারণে নিজে ইজিলি ঢুকতে পারে। আর সামনের যে টেবিলটা সেইটাও অনেকটা বড়, আগেরটার চেয়ে প্রায় ডাবল। এর মধ্যে বাটি প্লেট ছোট প্লেট রাখা যায়। তো এটা পেয়ে অনেক বেশি সুবিধা হয়েছে। মারিয়াম তো সাথে সাথে বলছে আম্মু আমাকে কিছু দাও, আমি এখানে খাবো, আমি এখানেই খাবো। তো এই চেয়ারটা কিন্তু মারিয়ামের বেশ উপকারে এসেছে। ছোটোবেলায় যখন মারিয়ামের বয়স 6-7 মাস, তখন আমি চেয়ারটা অর্ডার করেছিলাম। আর এরকমের একটা চেয়ার আপনার বাচ্চাকে অনেক উপকার আসবে আর কি, আপনার বাচ্চার জন্য অনেক উপকারে আসবে। তো একটা চেয়ার কিভাবে বাচ্চার উপকারে আসবে, এখনকার সময় সবচেয়ে কষ্টকর কাজ হচ্ছে বাচ্চার পিছনে দৌড়াদৌড়ি করে খাওয়ানো। তো আপনি যদি আগেই আপনার বাচ্চাকে বসে খাওয়ানোর অভ্যাস করেন, দেখবেন যে পিছনে পিছনে আর দৌড়ানোর কোনো প্রয়োজন হবে না। আমি মারিয়ামকে ওভাবেই শিখিয়েছি, আলহামদুলিল্লাহ মারিয়াম কিন্তু এখন পর্যন্ত চেয়ারে বসে বসেই খায়। তো আমি যখন মারিয়ামের জন্য একটা চেয়ার কিনবো তখন আমি অনেক পেজ ঘাটাঘাটি করেছি, কিন্তু লাস্টে এই যে আইডিয়াল অনলাইন শপ, এই পেজ থেকে আমি এই চেয়ারটা পেয়েছি। তো ভাইয়াদের রিপ্লাই অনেক দেরিতে ছিল, তা আমি অপেক্ষা করেছি, অনেক এক্সাইটেড ছিলাম যে আমি এত স্বল্প বাজেটে এরকমের একটা চেয়ার পেয়েছি। মানে 1000 টাকার মধ্যে আমি 2 বছর বেশ অনায়াসে ব্যবহার করতে পারছি। আর চেয়ারের কোয়ালিটি তো অনেক ভালো, এখন পর্যন্ত নতুনের মতো। যখনই আমি ক্লিন করি তখনই একদম নতুনের মতো হয়ে যায়। তো চেয়ারটা ভীষণ রকমের ভালো, ভীষণ রকমের উপকারে এসেছে। আর নতুন যেটা পেয়েছি ওটাও হচ্ছে অনেক ভালো। এখন যদিও ওর ফিডিং চেয়ারের প্রয়োজন নেই, তবে বাচ্চারা নতুন কিছু পেলে তার প্রতি একটু আগ্রহী হয়। তো মারিয়াম তো ভীষণ খুশি হয়েছে, ওর খুশি দেখে আমারও ভালো লেগেছে। গতকাল রাতে আপনাদের ভাইয়াকে SMS দিয়েছিলাম যে বাদাম কিশমিশ এবং চিনি নিয়ে আসবা। তো সে রিপ্লাই করেছে বাদাম কিশমিশ এবং চিনি কেন, কালকে কি ঈদ? তো আমি আবার রিপ্লাই করেছিলাম যে কালকে ঈদ না, কালকে তোমার বিয়ে। তো যাই হোক, ঈদের সময় অনেকগুলো সেমাই কেনা হয়েছিল, যার অনেকটা আর কি বেশি অংশই রয়ে গিয়েছে। ঈদের দিন অত বেশি রান্না করিনি, এবার ঈদে একদম সিমসাম সব কিছু রান্না করেছি যাতে করে এক্সট্রা না থেকে যায়।
তো আজকে ভাবলাম যে সকালবেলা পরাটার সাথে সেমাই রান্না করব। তো যেই কথা সেই কাজ, আপনাদের ভাইয়ের জন্য পরাটা এবং সেমাই রান্না করেছিলাম, আর আপনাদের জন্য ভিডিও করতে গিয়েই কিন্তু আমার রুটি পড়ে গিয়েছে। যেদিন মাথায় কোনো কাজ নিয়ে ঘুমোতে যাই সেদিন সকালে আর একটু ঘুম হয় না। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে গিয়েছি, সেমাই রান্না করেছি, নাস্তা বানিয়েছি, কিন্তু মারিয়াম মাশরাফি তখনও ঘুমাচ্ছিল। তো ভাবলাম একটু বাসার কাজবাজ সব কিছু গুছিয়ে নেই। তো অনেকক্ষণ ধরে কারেন্ট ছিল না, তাই আমি একটু একটু করে পানি ধরে রেখেছিলাম যদি কারেন্ট না আসে। তো আমি একদমই জানতাম না যে আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত কারেন্ট থাকবে না, কালকে মাইকিং করা হয়েছে, আমি একদমই শুনিনি। তারপরও আমি আজকে সকালবেলা পানি ধরেছি। আর সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কারণ ছিল কি জানেন? কারণ ছিল কালকে রাতের বেলা আমি গাছে পানি দেইনি, আমার ছাদে কিছু গাছ আছে, তো সেখানে পানি দেওয়া হয়েছিল না, সেজন্য ভাবলাম সে সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে গাছে পানি দেব। তো যার কারণে আজকে আমি বেঁচে গিয়েছি, নয়তো বা দেরি করে উঠলে পরে দেখা যেত কোনো পানিই পেতাম না, ফ্রেশ হওয়ার পানি পেতাম না। তো সেই কারণে আজকে একটু শর্টকাট রান্না করলাম। এখানে ডাল রান্না করেছি, মারিয়াম মাশরাফির জন্য করলা ভাজি করেছি, আর মারিয়ামের জন্য খিচুড়ি রান্না করেছিলাম, ওর খাওয়া অলরেডি শেষ। আর এখানে হচ্ছে দেখেন অবস্থা, রান্নাবান্না ঠিক কমপ্লিট হচ্ছিল, কিন্তু এই যে রান্নার সময় যে থালাবাটিগুলো নষ্ট হয়, মানে রান্নার কাজে যেগুলো ব্যবহার করা হয় ওইগুলো ওইভাবেই পড়ে আছে, আর এগুলো দেখলে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। আমি রান্নার সাথে সাথে সব কিছু গুছিয়ে নেই। আমি তো একদম সাধারণ রান্নাবান্না করেছিলাম, এইদিকে আন্টির বাসা থেকে পোলাও দিয়ে গিয়েছে এবং সাথে ছিল গরুর মাংস। তো যাই হোক, সিম্পল রান্নার সিম্পল নাই, গরুর মাংস আছে, পোলাও আছে, সব কিছু মিলিয়ে আর কি দুপুরটা চলে যাবে। এইবার ঈদে আমরা বাড়ি যাইনি, আর তেমন কোথাও বেড়াতে যাওয়া হয়নি। অনেক দিন ধরেই আমরা একটু বের হব, কিন্তু আপনাদের ভাইয়া আমাদেরকে সময় দিতেই পারে না। তাই সে সারা দিন সকাল থেকে রাত পর্যন্ত বিজি থাকে, মানে তার ব্যস্ততা এত বেশি থাকে যে তার সাথে কথা বলারই সময় থাকে না, ঘুরতে যাওয়া তো দূরের কথা। আজকে মারিয়াম মাশরাফি সবাই মিলে আমরা রেডি হয়েছি, বলছি আমরা ঘুরতে আজকে যাবই। তো আপনাদের ভাইয়ে বলে সন্ধ্যার পরে সে বাইকে আমাদের হয়তো বা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা ঘোরাবে। ওই ঘোরাটা আসলে ভালো লাগে না, একটু দিনের আলোতে ঘুরবো, একটু পিকচার তুলবো, এটাই হচ্ছে ঘোরার আনন্দ। তো আজকে বলেছি যে আমাদের সাথে তোমার যেতে হবে না, আমরাই চলে যাব, আমি মাশরাফি এবং মারিয়াম। তো মাশরাফি ব্যাপারটা সহজভাবে মেনে নিতে পারেনি, মানে সে তার বাবার বাইকে ঘুরবে না, সে কি করে হয়। সেই যে কান্না শুরু করেছে, একদম বাসা থেকে কান্না করা শুরু করেছে, বাসা থেকে কান্না করা শুরু করেনি আর কি, বাহিরে বের হওয়ার পর থেকে কান্না শুরু করেছে, যখনই দেখেছে যে ওর বাবা আমাদের সাথে নাই এবং ও বাইকে উঠতে পারতেছে না। আর মারিয়াম তো যেখানে যায়, যে পরিবেশে যায়, যেভাবে যায়, সেখানেই সে সুন্দরভাবে মানিয়ে নেয়। এখানে গিয়েই কয়েকজনের সাথে তার বেশ আলাপ হয়েছে, তাদের সাথে আড্ডা দিচ্ছে। আর এই জায়গাটা আমার এত বেশি ভালো লাগে, বলে বোঝাতে পারবো না। আমরা যেখানে থাকি সেখানে তো একদম একটা ইউনিয়ন পর্যায়ের জায়গা, এখানে একদম গ্রাম। তো এইখানে ঘুরতে যাওয়ার মতো বা ভালো কিছু খাওয়ার মতো কোনো স্পেস বা কোনো জায়গা ছিল না। তো কিছুদিন আগে না, গত 2 বছর আগে এইখানে ঈদের সময় একটা ছোট্ট পরিসরে রেস্টুরেন্ট ওপেন হয়েছিল, যার নাম ছিল নয়া দামান। যখন নয়া দামানের গানটা খুব ভাইরাল হয়েছিল তখনকার সময়ের কথা আর কি, তখন এই রেস্টুরেন্টটা আর কি খুব ছোট্ট আকারে ওপেন হয়েছিল, মানে ওই সাইডে যে দেখা যায় 3-4টা ছাতা নিয়ে ওখানে ছিল। তো তখন এই রেস্টুরেন্টের মধ্যে 15ই আগস্ট তারা নিজেরা ফ্রেন্ড সার্কেলরা মিলে একটু গান গেয়েছিল, যার কারণে রেস্টুরেন্টটা একদম বন্ধ করে দিয়েছিল। আওয়ামী লীগ সরকারের কিছু লোকেরা বলেছিল যে এই রেস্টুরেন্ট থাকাই যাবে না। তো এই রেস্টুরেন্টটা একদম পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। আমরা বারবার যেতাম আর এর দিক তাকাতাম, নিঃশ্বাস ফেলতাম যে এই জায়গাটা ছিল যেখানে গিয়ে একটু ভালো লাগতো, একটু ঘোরার মতো স্পেস ছিল, একটু সময় কাটানো যেত বা ভালো মন্দ কিছু খাওয়া যেত। এখানে সকল ধরনের ফাস্টফুড আছে, তো সকল ধরনের খাবার আছে। তো এটা ভেবেই ভালো লাগতো যে না, এখানে কিছু খাওয়া যায়, কিছু ইচ্ছে হলেও কিন্তু আমরা খেতে পারি না, বাসায় বানাতে হয় না, নয়তোবা যখন একদম জামালপুরের মেইন শহরে যাই সেখানে গিয়ে খেতে হয়। তো আল্লাহর কি ইচ্ছা দেখছেন, ক্ষমতা
বা কারো জোর এটা কিন্তু চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। 2 বছর ঘুরতে না ঘুরতেই কিন্তু কোথাকার পানি কোথায় গিয়ে গড়িয়েছে, সেই রেস্টুরেন্ট আরও বড় পরিসরে হয়েছে। আসলে মানুষের যত জোর থাকুক বা ক্ষমতা থাকুক, মানুষের ভাগ্য নির্ধারণ করার মালিক ওই একজন। তিনি আসলে এক ইশারায় সব কিছু ওলটপালট করে দিতে পারে। বর্তমান পরিস্থিতিতে আল্লাহর কাছে আমার একটাই চাওয়া, দিন রাত সব সময় আল্লাহর কাছে একটা জিনিস চাই, আল্লাহ তাআলা আপনি ফিলিস্তিনের মানুষগুলোর উপরে শান্তি বর্ষণ করুক, তাদেরকে জালিমদের হাত থেকে আপনি বাঁচান। প্রতিদিন জানেন না যখন সোশ্যাল মিডিয়ায় ঢুকি, ছোট ছোট বাচ্চাদের আর্তনাদ, মানুষের এরকমের মৃত্যুর মিছিল, এগুলো কেন যেন আর নিতেই পারতেছি না। আল্লাহ যারা এই মুসলমানদের উপরে অন্যায় অত্যাচার করে, তাদেরকে এরকমের পাখির মতো মারে, তাদেরকে আপনি পৃথিবী থেকে একদম নিশ্চিহ্ন করে দেন। আমিন।